ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে শনিবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কানাডার টরন্টো শহরে ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহেলভির সমর্থনে বিক্ষোভী সমাবেশে অংশ নেন 3,50,000-এর বেশি মানুষ। একই দাবিতে জার্মানির মিউনিখেও রাস্তায় নেমেছেন অন্তত 2.5 লাখ মানুষ। মেক ইরান গ্রেট এগেইন স্লোগানে সরব আন্দোলনকারীরা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মেক ইরান গ্রেট এগেইন স্লোগানে উত্তাল জার্মানির মিউনিক শহরের রাজপথ। শহরের থেরেসিয়েনভিজে প্রাঙ্গণে শনিবার ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক বিশাল শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ জানায় প্রায় 2,50,000 মানুষ এতে অংশ নেন, যা সাম্প্রতিক বছরগুলোতে শহরটির সবচেয়ে বড় সমাবেশ। ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ ওই বিক্ষোভে অংশ নেন। তারা 1979 সালের বিপ্লব পূর্ব ইরানের পতাকা প্রদর্শন করেন এবং নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহেলভির ছবি ও ব্যানার নিয়ে তার প্রতি সমর্থন জানান। পাশাপাশি ইরান সরকারের সমালোচনামূলক নানা স্লোগান ও প্ল্যাকার্ড দেখা যায় বিক্ষোভে। বার্ষিক মিউনিক সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতারা বর্তমানে অবস্থান করছেন শহরটিতে। রেজা পাহেলভিও অংশ নিয়েছেন এ সম্মেলনে। বিক্ষোভের এক পর্যায়ে তিনি সমাবেশে বক্তব্য দেন। এছাড়া মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামও এই বিক্ষোভে অংশ নিয়ে ইরানের খামেনি সরকারের বিরুদ্ধে ভাষণ দেন। আমি হত্যাকারী আয়াতুল্লাহর চেয়ে ইরানের জনগণকে বেছে নিচ্ছি। তার চলে যাওয়ার সময় হয়েছে। ইরানি জনগণকে বেছে নেওয়ার মধ্য দিয়ে আমরা ইরানকে আবারও মহান করে তুলব। খামেনি সরকারকে আর সমর্থন নয়। পরিবর্তনের সময় এসে গেছে, সাহায্য আসছে। একই দিন কানাডার টরন্টো শহরেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অবসানের দাবিতে বিক্ষোভ করেছেন দেশটির 3,50,000-এর বেশি মানুষ। লায়ন অ্যান্ড সান রেভলিউশনের সমর্থনে রাস্তায় নামেন তারা। খামেনি সরকারের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে সরব ছিল পুরো এলাকা। আমাদের মানুষ শুধু তাদের মৌলিক মানবাধিকার চায়। প্রতিবার কোনো গণ আন্দোলন হলে পরিস্থিতি আরো খারাপ হয়, আরো বেশি মানুষ নিহত হন। ইরান সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিরোধী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক সমর্থন আদায়ে তৎপরতা জোরদার করেছে। অনেক আন্দোলনকারীর মতে শনিবারের এই সমাবেশ ছিল সংহতি প্রকাশের পাশাপাশি বৈশ্বিক পদক্ষেপের আহ্বানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সৃষ্টি ঘটক, ৭১। পাকিস্তানের কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তার চিকিৎসার দাবিতে পার্লামেন্ট হাউসের সামনে বিরোধী দলের আইন প্রণেতাদের অবস্থানের জেরেই এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান। এক্সে দেয়া এক পোস্টে একথা জানান দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তিনি জানান, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তর করে এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অনুযায়ী প্রত্যেক বন্দীকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়া সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানানো হয়, ইমরানের ডান চোখে দৃষ্টিশক্তির মাত্র 15% কার্যক্ষম আছে। এ খবর দলটির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরই পার্লামেন্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সরকার বিরোধী দলীয় আইন প্রণেতারা। ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেল লাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। স্থানীয় সময় শনিবার দুপুরে শহরের মুলুন্ড এলাকার এলবিএস রোডে এ দুর্ঘটনা ঘটে। মুম্বাই ফায়ার ব্রিগেড জানায়, মেট্রো লাইনের নির্মাণাধীন একটি পিলারের একাংশ ভেঙে একটি অটোরিকশা ও গাড়ির উপর পড়ে। ঘটনার পর ফায়ার ব্রিগেড ও পুলিশ সদস্য সহ স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এদিকে এই দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। গত 1.5 মাসে পাকিস্তান ও ইরান থেকে আফগানিস্তানে ফিরে গেছেন 1.5 লাখ আফগান শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এক বিবৃতিতে জানিয়েছে এসব তথ্য। এতে বলা হয়, 80-র দশকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তান ও ইরানের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন লাখ লাখ আফগান। 90-এর দশকের শুরুতে সোভিয়েত বাহিনীর অভিযান থেমে যাওয়ার পরও সেসব শিবিরে বসবাস করে আসছিলেন। তবে 2021 সালে আফগানিস্তানে কট্টর ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠীর উত্থানের জেরে নিরাপত্তাজনিত সংকট তৈরি হয় পাকিস্তানে, আর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বেহাল অবস্থায় পৌঁছায় ইরানের অর্থনীতি। এসব সংকটের জেরে 2023 সালের শেষের দিকে শরণার্থী আফগান নাগরিকদের নিজেদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং ইরানের সরকার।
কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে আগামী 1 মে থেকে আফ্রিকার বেশিরভাগ দেশের পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় শনিবার ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 মে থেকে আফ্রিকান দেশের পণ্যে শুল্ক শূন্য হবে। ইতোমধ্যে চীন 33টি আফ্রিকান দেশের জন্য শুল্ক শূন্য সুবিধা চালু রেখেছে। গত বছর বেইজিং জানায় তারা মহাদেশে নিজেদের 53টি কূটনৈতিক অংশীদার দেশের জন্য এই সুবিধা বাড়াবে। চীন বর্তমানে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। অবকাঠামো উন্নয়নে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে বড় বড় প্রকল্পেও বিনিয়োগ করছে বেইজিং। তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র গত বছর বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপের পর অনেক আফ্রিকান দেশ বিকল্প বাণিজ্য অংশীদার হিসেবে চীন সহ অন্য দেশগুলোর দিকে ঝুঁকছে। ইন্দোনেশিয়ায় রমজান সামনে রেখে জমে উঠেছে বাজার। রাজধানী জাকার্তা সহ বিভিন্ন শহরের বাজারগুলোতে ভিড় করছেন ক্রেতারা। তবে উৎসবের আমেজের মাঝেও এবার কেনাকাটায় স্পষ্ট অর্থনৈতিক চাপ। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়া। রমজানকে ঘিরে সাধারণত বেড়ে যায় ব্যয়ের পরিমাণ, কিন্তু চলতি বছর উচ্চ মূল্যস্ফীতি আর দুর্বল ক্রয় ক্ষমতার কারণে সেই চিত্র কিছুটা ভিন্ন দেশটিতে। ৪৫ বছর বয়সী মাংস বিক্রেতা দিদিন তাজউদ্দিন আক্ষেপের সুরে জানান, রমজানের আগে যেখানে বিক্রি প্রতিদিন বাড়ার কথা সেখানে তার বিক্রি নেমে এসেছে অর্ধেকে, যার কারণ দেশটিতে কমে গেছে জনগণের ক্রয় ক্ষমতা। দাম বেশি, মানুষের হাতে টাকা কম। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে। জাকার্তার একটি বাজারে একাধিক বিক্রেতা সরকারের ফ্রি মিলস প্রোগ্রাম নিয়েও অভিযোগ তোলেন। তারা জানান, এই কর্মসূচির কারণে মুরগি ও ডিমের মতো পণ্যের সরবরাহে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ফ্রি মিল প্রোগ্রামের কারণে নিয়মিত সরবরাহ কমে যাচ্ছে, ফলে দাম বাড়ছে। শেষ পর্যন্ত ভোগান্তি হচ্ছে সবার। জানুয়ারিতে প্রায় 3 বছরের মধ্যে সর্বোচ্চ হারে মূল্যস্ফীতির তথ্য জানায় দেশটির পরিসংখ্যান ব্যুরো। যদিও একই সময়ে রপ্তানি ও আমদানি প্রবৃদ্ধির হার ছিল প্রত্যাশার চেয়ে বেশি, তবুও দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার শুরু হওয়ার কথা পবিত্র রমজান। ধর্মীয় প্রস্তুতির পাশাপাশি বাজারে মূল্যস্ফীতির চাপ কতটা সামলাতে পারবেন সাধারণ মানুষ, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে ইন্দোনেশিয়ায়। আরাফাত ইসলাম, ৭১। পশ্চিম সার্বিয়ার শহর ভ্যালেভিওতে শনিবার হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের নেতৃত্বে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ মিছিল থেকে আগাম নির্বাচন এবং পুলিশের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। মিছিলে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে স্লোগান দেন এবং সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সার্বিয়াকে আইনের শাসন জোরদার এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ২০২৪ সালে নোভি সাদ শহরে একটি রেল স্টেশন ভবনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুকে ঘিরেই এই বিক্ষোভের শুরু। ওই ঘটনার পর থেকেই সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ জোরালো হতে থাকে। এর আগে রাজধানী বেলগ্রেড সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বহু মানুষ আহত ও আটক হন। মানবাধিকার সংস্থাগুলো পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুললেও সরকার বলছে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। এছাড়া একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। স্থানীয় সময় শনিবার এ তথ্য জানিয়েছেন ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার। রাজ্যটির জরুরি সেবা সংস্থার প্রকাশিত ফুটেজে দেখা গেছে অগ্নি নির্বাপক কর্মীরা একটি ভবনের ছাদে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তীব্র শীতের মধ্যে ওই হামলায় কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে গত শুক্রবার ওডেসার নিকটবর্তী ইউক্রেনের একটি কৃষ্ণসাগরীয় বন্দরেও রুশ হামলা হয়। ওই হামলায় একজন নিহত এবং 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। রাশিয়া এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও দুই পক্ষের মধ্যে দখলকৃত ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ কাটেনি, ফলে সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়া যুদ্ধবন্ধের প্রচেষ্টাকে ব্যাহত করার চেষ্টা করছে বলে আবারও অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় শনিবার বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্যকালে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, জেনেভায় হতে যাওয়া শান্তি আলোচনা ফলপ্রসূ এবং অর্থবহ হবে বলে আশা করা হচ্ছে, তবে রাশিয়া তাদের প্রধান আলোচক পরিবর্তন করে তা বিলম্বিত করার চেষ্টা করছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প চাইলে রুশ প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি ঘোষণায় বাধ্য করতে পারেন বলে মন্তব্য করেন জেলেনস্কি। ইউরোপে 1945 সালের পর সবচেয়ে বড় এই যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তি চুক্তির উদ্যোগ নিচ্ছেন। আগামী মঙ্গল ও বুধবার এই লক্ষ্যে জেনেভায় ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আর্থিক সহায়তার বিনিময়ে বিরল খনিজ সম্পদ মার্কিনীদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বিরল সেই খনিজ 17 ধরনের ধাতুর সংমিশ্রণ। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে বিরল এই খনিজ হবে কৌশলগত অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ। আরাফাত ইসলামের আরও একটি রিপোর্ট। গেল বছর ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে যুক্তরাষ্ট্র যে আর্থিক সহায়তা দিয়েছে তার বিনিময়ে ইউক্রেনকে গুরুত্বপূর্ণ খনিজ ওয়াশিংটনের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তথাকথিত ভিক্টোরি প্ল্যানের সঙ্গে মিল রয়েছে, যে পরিকল্পনায় কিয়েভ তার কৌশলগত খনিজ সম্পদ বিদেশি অংশীদারের সাথে যৌথভাবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল। বিরল সে খনিজ 17 ধরনের ধাতুর সংমিশ্রণ, যা দিয়ে তৈরি হয় শক্তিশালী চুম্বক। এই চুম্বক ব্যবহৃত হয় মোবাইল ফোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উইন্টার বাইনে। বিশেষজ্ঞরা বলছেন, খনিজ এই উপাদানের কার্যকর বিকল্প এখনও নেই পৃথিবীতে। বর্তমানে বিশ্বের প্রায় 60% বিরল খনিজ উৎপাদন করে চীন, তবে প্রক্রিয়াজাতকরণ ও চুম্বক তৈরিতে তাদের অবদান প্রায় 90%। এই আধিপত্যই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য বড় কৌশলগত উদ্বেগের কারণ। ইউক্রেনের খনিজ মন্ত্রণালয়ের তথ্য মতে, ইউরোপীয় ইউনিয়নের যে 34টি খনিজকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে 22টির মজুদ রয়েছে ইউক্রেনে। এর মধ্যে আছে বিরল ধাতু, নিকেল, লিথিয়াম সহ শিল্প ও নির্মাণ উপকরণ। তবে উল্লেখযোগ্য কয়লা ভাণ্ডারের বড় অংশ এখনও রুশ নিয়ন্ত্রিত এলাকায়। বিরল এই খনিজ উত্তোলনের প্রক্রিয়া জটিল। প্রথমে খনি থেকে আকরিক উত্তোলন, এরপর চৌম্বকীয় প্রক্রিয়ায় পৃথকীকরণ। কিছু ক্ষেত্রে তেজস্ক্রিয় থোরিয়াম বা ইউরেনিয়াম অপসারণ করতে হয়, তারপর রাসায়নিক প্রক্রিয়ায় আলাদা করা হয় প্রতিটি উপাদান। সবশেষ ইলেকট্রোলাইসিস ও অ্যালয় তৈরি করে বানানো হয় শক্তিশালী স্থায়ী চুম্বক, যা ইলেকট্রিক গাড়ি ও উইন্ড টারবাইনের মূল চালিকা শক্তি। ট্রাম্প এর আগেও বিরল খনিজ সমৃদ্ধ অঞ্চল নিয়ে আগ্রহ দেখিয়েছেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে বিরল খনিজ হবে কৌশলগত অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ। তাই ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের এই আগ্রহ শুধু অর্থনৈতিক নয়, বরং ভূরাজনৈতিক সমীকরণের অংশ। আরাফাত ইসলাম, ৭১। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে 2 বছর আগে রুশ রাষ্ট্রই ডার্ট ফ্রগের বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য সহ 5 দেশ। বহুজাতিক গোয়েন্দা সংস্থার যৌথ অনুসন্ধানের ভিত্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এই দাবির সাথে যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থা যুক্ত ছিল না। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, পরীক্ষাগারে প্রমাণে পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের ডার্ট ফ্রগের ত্বকে পাওয়া মারাত্মক বিষ এপিবাটেডিন নাভালনির শরীরের নমুনায় মিলেছে এবং সম্ভবত এটি তার মৃত্যুর কারণ। বিবৃতিতে বলা হয়, সাইবেরিয়ার কারাগারে বন্দী অবস্থায় নাভালনিকে লক্ষ্য করে এই প্রাণঘাতী বিষ প্রয়োগের সক্ষমতা, উদ্দেশ্য এবং সুযোগ সবই কেবল রুশ রাষ্ট্রের ছিল। তাই তার মৃত্যুর জন্য রাশিয়াকেই দায়ী করা হচ্ছে। নাভালনি সাইবেরিয়ার একটি দূরবর্তী কারাগারে 19 বছরের দণ্ডভোগ করেছিলেন। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ আরও 17 রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকারী গোষ্ঠী ভেন্তে ভেনেজুয়েলা। মুক্তির তথ্যটি বেসরকারি সংস্থা ক্লিভভিও নিশ্চিত করেছে। মুক্তদের মধ্যে 7 জন নারী আছেন বলে জানিয়েছেন তারা।
কয়েকদিন আগেই ভেনেজুয়েলার এক রাজনৈতিক নেতাকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার কয়েক ঘন্টা পরেই তাদের আবারও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এদিকে কয়েক মাসের চরম উত্তেজনার পর জানুয়ারির প্রথম দিকে কারাকাসে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। পরে মাদুরোর মিত্র ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি ও তেল আইন সংস্কারের মতো পদক্ষেপ নেন। তারই অংশ হিসেবে এই বন্দীদের ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই মুক্তি প্রক্রিয়া বেশ ধীরগতিতে হচ্ছে বলে বিরোধীরা শুরু থেকেই অভিযোগ করে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দিন দিন ক্ষোভ দানা বাঁধছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে। আদালত, কংগ্রেস, নিজ দলের ভেতরের ভাঙন আর জনমতের চাপ সব মিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তৈরি হয়েছে প্রতিরোধের এক নতুন পর্ব। বিশ্লেষকরা ধারণা করছেন সামনের দিনগুলোতে নিজেদের বেপরোয়া ও স্বেচ্ছাচারিতার সিদ্ধান্ত নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। রাজনীতিতে ক্ষমতা কখনই স্থির নয়, তা বদলে যায় জনমত, প্রতিষ্ঠান আর সময়ের চাপে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুটা ছিল ঝড়ের গতিতে, কিন্তু এখন দৃশ্যপটে দেখা যাচ্ছে নতুন সমীকরণ। আদালতের বাধা, কংগ্রেসে ফাটল, এমনকি নিজ দলের ভেতর থেকেও প্রশ্ন। সব মিলে ট্রাম্প প্রশাসনের সামনে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। ট্রাম্প অবশ্য এখনও সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার বাসনা ছাড়েননি। তবে এখন তিনি প্রতি পদক্ষেপে ছোট ছোট প্রতিরোধের মুখে পড়ছেন। প্রতি সপ্তাহেই ট্রাম্পের প্রতি মানুষের ভয় একটু একটু করে কমছে, বাড়ছে প্রতিবাদের সুর। মিনেসোটা ফেডারেল বাহিনীর ব্যাপক অভিযান বন্ধের ঘোষণা এসেছে। ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোমেন জানিয়েছেন হাজারো ফেডারেল কর্মকর্তার মোতায়েন শেষ করা হচ্ছে। যদিও প্রশাসনের দাবি, দেশব্যাপী অভিবাসন বিরোধী অভিযানে মিনেসোটায় 4000-এর বেশি গ্রেফতার করা হয়। পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা কুস্তিগত করার পথে আদালতও এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু বড় সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের পক্ষেই গেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি আদালত নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ খারিজ করে দিয়েছেন। এদিকে কংগ্রেসও দেখা যাচ্ছে অস্বস্তি। 6 জন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে কানাডার ওপর আরোপিত ট্রাম্পের শুল্ক প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছেন। আরও 3 জন রিপাবলিকান হাউস অব স্পিকার মাইক জনসনের একটি উদ্যোগ ব্যর্থ করে দেন। এছাড়া সিএনএনের গড় জরিপে ট্রাম্পের অনুমোদন হার 39% স্থির রয়েছে। আদালতের একাধিক প্রশাসনিক কর্মসূচি স্থগিত বা আটকে গেছে, যার মধ্যে কিছু রায় দিয়েছেন রিপাবলিকান মনোনীত বিচারকরাও। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন অনেক সমালোচকের প্রত্যাশার চেয়ে শক্তিশালী, কিন্তু নিজ ধারণার তুলনায় কিছুটা দুর্বল। ছোট ছোট রাজনৈতিক পরিবর্তন ভবিষ্যতে বড় রূপ নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। নাহিদা রিন্থি, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।